হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন সকালটা যেইভাবে শুরু করি আজকের সকালটাও ঠিক সেইভাবে শুরু করেছিলাম। তবে কি জানো তো, আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে কিন্তু অনেকটা সময় লাগবে পুজো দিতে। আর পুজো দিতে বসলে আমি তো এদিকে তোজোর টিফিন, ওকে গোছানো গাছানো এই জিনিসগুলো করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই কালকে রাত্রিবেলা চিন্তা করে রেখেছিলাম আজকে সকালে উঠেই আগে স্নান পুজোটা সারবো না, আগে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর তারপরে নিজে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, সাথে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর আগে এসেই রান্নাঘরে এদিকে জামা কাপড়টা কাচা বসিয়ে দিয়ে বাকি যেই কাজগুলো আছে একে একে করে নেব। যেহেতু সকাল 6টা বাজে, তোজো এখনও ঘুম থেকে ওঠেনি, হাজব্যান্ড উঠে গেছে, তাই এদিকে কাছাকাছি বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমার আর হাজব্যান্ডের জন্য চাটা করে নেব। আর চায়ের সাথে সাথে তোজোর জন্য যেই দুধটা আনা হয় সেটাকেও জাল দিয়ে নেবো ওই গ্যাসে। কিন্তু তার আগে কাঁচাটা বসিয়ে নিই, কেন কাচতে তো অনেকটাই সময় লাগবে। আর কালকে যেহেতু তোজোর খেলা ছিল, ওর খেলার ড্রেস, তারপরে আমরা যেগুলো পরে গেছিলাম, আর জানো তো কালকে মাঠের থেকে ফিরতে ফিরতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। আর এই গরমের মধ্যে যেই জামা কাপড়গুলো একবার পরে বেরানো হয় তারপরে এসে যদি না কেচে দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলো আর নেক্সট দিন পরা যায় না। যার জন্য অনেকগুলো জামা কাপড়ই ছিল বলে আজকে মেশিনটা চালালাম। আর ওদিকে কাঁচা বসিয়ে দিয়ে একে একে যে কাজগুলো আসছে সেগুলো করে নিচ্ছি। এখনও তোজো ওঠেনি, তাই আমরা চাটা খেয়ে নেব, তারপরে ওকে ধীরে ধীরে ডেকে নেব। ওর তো ক্যাট এক্সাম চলছে, তার জন্য ওকে বেশিক্ষণ ঘুমোতেও দিতে পারি না। তবে কি জানো তো, কালকে এত রাত করে এসছে খেলে ধুলে, খুবই ক্লান্ত ছেলেটা। সকালবেলা ডাকতেও খুব মায়া লাগে, কিন্তু না ডেকেও তো উপায় নেই, সকালবেলা একটু পড়াশোনা তো করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে দেখো চাটা করে নিয়েছি। আর চাটা খেয়ে তারপরে কিন্তু তোজোকে তুলে তোজোকে কর্নফ্লেক্স খাইয়ে দেবো। আর তারপরে তোজোর জন্য আজকে যে টিফিনটা বানাবো সেটাও করে নেবো। চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই কালকে রাত্রিবেলা একটু মটর ভিজিয়ে রেখেছিলাম। আজকে না একটু ভাবছি মটর আর আলু দিয়ে ঘুগনি মতন করবো, আর তার সাথে আজকে রুটি দেবো। আজকে আর ওকে ভাত দেবো না, কারণ প্রতিদিন না কি ভাতের নতুন নতুন আইটেম দেবো বুঝে উঠে পারি না। আর প্রতিদিনই যেহেতু একটু তেল মশলা যায় রাইসের মধ্যে, সে রাইস খেয়ে কি আর কোনো উপকার আছে? তবুও আমি কিন্তু রাইসটাই বেশি প্রেফার করি। তবে বাচ্চা মানুষ তো, মাঝে মধ্যে একটু যদি রাইসটা বন্ধ করে রুটি, লুচি, পরোটা এগুলো দেওয়া যায় তাতেও কিন্তু বেশ ভালো লাগে ওদের। আজকে তাই জন্য একটু রুটি করব। তবে আজকে রুটিটা না একদম অন্যরকমভাবে করব। অন্যান্য দিন তোমরা দেখতে পাবে আমি কিন্তু রুটি নর্মাল জল দিয়ে মাখিয়ে নিই। তবে আজকে না একদম ফুটন্ত গরম জল দিয়ে, যেরকম আমরা পিঠে বানানোর সময় কাই বানাই না চালের গুঁড়ি দিয়ে, সেরকমভাবেই কিন্তু আজকে আটাটা মেখে নেব। আর এরকমভাবে আটা মেখে যদি রুটি করা হয়, তুমি যতক্ষণই রাখো না কেন রুটি কিন্তু কোনোভাবেই শক্ত হবে না, বেশ নরম থাকে অনেকটা সময়ের জন্য। চাইলে এইভাবে রুটি কিন্তু দুদিনও রেখে দেওয়া যায়। তো ওইদিকে আটাটা মেখে আর ওইদিকে মটর আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে তোজোকে খেতে দিয়ে এসেছি। আর এগুলো করতে করতে দেখলাম জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে। এই জামা কাপড়গুলো মেশিন থেকে বার করিয়ে হাজবেন্ডকে বললাম তুমি একটু মেলে দিয়ে আসো, আমি এদিকে রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো করে নিই। আর আজকে সকালে তো অনেকটাই আগে রান্নাঘরে ঢুকেছি, তবুও কি জানো তো, রান্না বান্না করতে গিয়ে এত কষ্ট হচ্ছে, ভীষণ পরিমাণে গরম লাগছে, জানি না কেন। আসলে প্রতিদিন সকালবেলা স্নান করার অভ্যেস তো, আর সকালবেলা স্নান না করতে পারলে নিজের শারীরিক একটা অসুস্থতা কাজ করে, মানে শরীরের মধ্যে অস্বস্তি ভাব আসে। আর তারপরে তো গরমে আরও অস্বস্তি লাগছে শরীরের মধ্যে। কিন্তু কি আর করব, আজকে রুটিনটা একটু চেঞ্জ করে নিলাম, না হলে সব দিকই গন্ডগোল হয়ে যেত, তাই জন্য। আমাকে আগের দিনের ব্লগে নাজিরা কমেন্ট করেছিল, নাজিরা লিখেছিল, দিদি ভাই কি আর বলবো, এত সকাল সকাল আমি উঠতেই পারি না, আমার হাজব্যান্ড আমাকে রোজ বলে ওঠো হাঁটো, আমার তো ঘুমই ভাগে না, সকাল সকাল উঠলে তো সব কাজকর্ম শেষ হয়ে যায়। তুমি লিখেছো এখন থেকে তুমিও চেষ্টা করবে সকাল সকাল ওঠার। একদমই সকালবেলা উঠলে জানো তো অনেকগুলো সাইট আছে যেগুলো খুব ভালো। প্রথম তো সংসারের কাজ তো যত তাড়াতাড়ি শুরু করবো তত তাড়াতাড়ি শেষ করতে পারবো, সেটা তো আছেই। দ্বিতীয় কথা, সকালের যে আমাদের একটা রিফ্রেশমেন্ট না, ওটাই কিন্তু আমাদের সারাদিনের অনেকটা এনার্জি। তাই সকালের হাওয়াটা যদি আমরা একটু নিজেকে খাওয়াতে পারি সত্যি কিন্তু খুব ভালো লাগে, সারাটা দিনের একটা এক্সট্রা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আর দ্বিতীয়ত, আমাদের কিন্তু একটা বয়সের পরে শরীরচর্চা করতেই হয়, সেটা তুমি ব্যায়াম করেই হোক আর হাঁটাচলা করেই হোক। আমাদেরকে নিজেদেরকে অন্তত সুস্থ রাখতে হলে আমাদের সকাল সকাল উঠে একটু হাঁটাচলা, ব্যায়াম, এই এক্সারসাইজগুলো করতেই হবে। আর এটা দেখবে আমাদের মেয়েদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, কারণ বলে না 30-এর পরে মেয়েরা কিন্তু অনেক দিক থেকেই
অনেক সমস্যার সম্মুখীন হয়। তো সেই কারণে কিন্তু আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে গেলে হাঁটা চলা, এক্সারসাইজ এগুলো একটু করতেই হবে। তো যাই হোক, কথা বলতে বলতে তোজোর রুটিগুলো সেঁকে নিয়েছি আর তার সাথে ঘুগনিও দিয়ে দিলাম আর দিলাম সসেস আর দিয়েছি শসা। আর জানো তো আজকে টিফিনটাও একেবারেই করে নিয়েছি, কারণ বারবার করে একই টিফিন কেন করতে যাব। তাই আটাটা বেশি করেই মাখিয়েছিলাম যাতে আজকে সকালের টিফিনটা এইটা দিয়েই হয়ে যায় সকলের। তাই রুটিটাও করে নিয়েছিলাম আর ঘুগনিটা তো একটু বেশি করে করে নিয়েছি, তাহলে হয়েই যাবে। আর আজকে সবথেকে মজার বিষয়, আজকে জানো তো আমার রান্নাবান্না একদমই নেই, কারণ কালকে না ফ্রিজে ভাত রয়েছে, তরকারি রয়েছে, ডাল রয়েছে, শুধু একটু খাওয়ার আগে ডিমের অমলেট করে নেব তাহলেই হয়ে যাবে। কারণ আজকে আবার দুষ্টু থাকছে না, আজকে থেকে দুষ্টু আবার ওর দাদু বাড়ি গিয়ে কয়েকদিন থাকবে। তো সেও দুপুরবেলা আজকে খাবে না, সেও স্কুল থেকে ফিরে চলে যাবে দাদু বাড়ি। আর তোজো তো খাইই না, ও তো আসে সেই 3:30 4টের সময়। তাই আমি আর হাজব্যান্ড খাবো বলে আর বেশি কিছু রান্না করলাম না, কালকের ভাত ডাল গরম করে নেব আর খাওয়ার আগে ডিমের অমলেট করে নেব। তাই সকালের টিফিনটাই একটু ভারী করলাম, একটু রুটি আর ঘুগনি দিয়েই সেরে নিলাম। আর যেহেতু রুটি করলে জানো তো রান্নাঘরটা এত নোংরা হয়, বিশেষ করে ওই আটার গুঁড়িতে না রান্নাঘরের চারিদিক ভীষণভাবে নোংরা হয়। তাই রান্নাঘরটা স্নানে যাওয়ার আগে ভালো করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার যেরকম থাকে আমার রান্নাঘর সেরকমটা করেই এবারে সোজা চলে এসেছি ঘরে। তো ঘরে এসেই দেখলাম বিছানাটা তো এখনও তোলা হয়নি। আর স্নান করে এসেই যেহেতু আমাকে পুজোর ঘরে ঢুকতে হবে, তখন তো আর এই বাসি কাজকর্মগুলো করতে পারবো না। তাই ভাবলাম স্নানে যাওয়ার আগেই এই বাসি কাজগুলো একটু সেরে যায়। এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, সাথে ওই ঘরটাও গোছগাছ করে তারপরে কিন্তু স্নানে চলে যাব। আর এখন তো হাজব্যান্ড ঘরে নেই, তোজোকে দিতে গেছে। তো ও আসার আগেই এই কাজগুলো সেরে নেব সেরকমই ইচ্ছে আছে। আসলে তোমাদের বলি না, ঘর বাড়ি পাকা থাকলে না কাজবাজগুলো করতেও খুব সুবিধা হয় আর নিশ্চিন্ত মনে সংসারের কাজগুলো একে একে গুছানো হয়ে যায়। আমাকে সুচন্দ্রাদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল, সত্যি তোমাকে দেখে মোটিভেট হই অনেক। যখন খুব টায়ার্ড হয়ে যাই, কাজ করার ইচ্ছে হয় না, তখন তোমার কথাগুলো আমার ভাবলেই মনে হয় যে তুমি যদি পারো তাহলে আমি কেন পারবো না। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমি এইভাবে আমার পাশে থেকো। আসলে কি বলো তো, সংসারের কাজগুলো কিন্তু আমরা কেউ কাউকে দেখে শিখতে পারি না। এটার জন্য সত্যি একটা মোটিভেশনের প্রয়োজন, আর সাথে দরকার কিন্তু সংসারের কাজ করার জন্য এক্সট্রা একটা এনার্জি, যেটা দিয়েই কিন্তু আমাদের সংসারটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আর যেরকমটা বললাম, এই ঘরটাও কিন্তু একদমই পরিষ্কার ছিল, শুধু চাদরটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি আর তারপরে সোজা চলে গেছিলাম স্নানে। আর স্নান সেরে এসে নিজের একটু কি বলতো, আমি কোনো দিন ইচ্ছে হলো মাখি, কোনো দিনও ইচ্ছে হলো কোনো রকমের স্কিন কেয়ার করিই না। এই আজকে একটু ইচ্ছা হলো, একটু হাতে সময় রয়েছে, কারণ তোজো বেরিয়ে গেছে, রান্নাবান্নার চাপ নেই, আজকে একটু হাতটা অনেকটাই ফ্রি। সেই কারণে ভাবলাম কি যে একটু সানস্ক্রিন মেখে নিয়ে তারপরে সিঁদুর পরে চুলটা আঁচড়ে যথারীতি চলে যাব সোজা ঠাকুর ঘরে। সংসারের কাজগুলো আমি যেরকম রুটিন অনুযায়ী করি, সেরকমভাবে জানো তো আমার নিজের কেয়ার করার কোনো রুটিনই আমি রাখি না। কখনোই আমি রুটিন করে কোনো স্কিন কেয়ার বা কখনো হেয়ার কেয়ার করি না, সেটা আমার সম্পূর্ণ মুডের ওপর ডিপেন্ড করে। যখন আমার ইচ্ছে হয় তখন আমি একটু হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার করি, নচেত তো কিছুই করি না, ওইভাবেই থাকি। আর কি জানো তো, আমার না ফেস ওয়াশও রয়েছে। সেদিনকেই আমার হাজব্যান্ড আর একটা নতুন মামাআর্থের ফেস ওয়াশ এনে দিয়েছে। আমি যে ডেলি বেসিসে ফেস ওয়াশটা অন্তত স্নান করার সময় মুখে দেবো, সেটাও আমি ভুলে যাই। ওই প্লেন মুখে জল দিয়েই মুখটা ধুয়ে নিই। বেশি একটা না, কোনো রকমভাবে আমি স্কিন কেয়ার তো করিই না। তবুও হয়তো আমার মনে হয় ওর জন্যই আমার স্কিনটা এখনও ভালো রয়েছে। আমার মুখে জানো তো কোনো পিম্পল বা কোনো র্যাশ কিছুই নেই, এমনি আমি বেশ ভালো আছি। আর ওইগুলো নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। হ্যাঁ, কোথাও যদি একটু বেরোই, একটু মেকআপটা করতে পছন্দ করি, যার জন্য মেকআপটা সবসময় আমার ঘরে থাকে আর ওটা করতে আমি পারি আর ভালোবাসি, যার জন্য ওটাতেই আমার সমস্ত কিছু ঢেকে যায়। আর ডেলিকার যে ন্যাচারাল স্কিন, ওটাই আমার কাছে অনেকটাই বেশি শ্রেয়। তো যাই হোক, ঠাকুর ঘরে এসে ঠাকুরঘরটা ভালো করে মুছে নিয়ে এখন দেখো একে একে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। ওদিকে গোপালকে, ভোলেনাথকে, তারপরে মা লক্ষ্মীকে স্নান করিয়ে গাছের ফুল দিয়ে প্লাস বাড়ি থেকে যেই ফুল কেনা হয়েছিল সেই দিয়ে সমস্তটাকে সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে মা লক্ষ্মীকে নতুন একটা ড্রেসও পরিয়ে দিয়েছি, আর সাথে এখন ঘরটাকেও পেতে নেব। বৃহস্পতিবারে ঠাকুর ঘরটা ফুলে জলে যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে। তো ঘরটা পেতে নিলাম আর তারপরে আরতিটাও সেরে নিচ্ছি। বৃহস্পতিবারে আমি আরতিতে শুধু কিন্তু শঙ্খ বাজাই, এছাড়া আর কিছুই বাজাই না।
আমি আরতিটা সেরে তারপরে কিন্তু তুলসী তলাতে জলও দিয়ে দেবো। বৃহস্পতিবারে ঠাকুর ঘরে ঢুকলে কী করে যে এতগুলো সময় কেটে যায় বোঝাই যায় না। তবুও মনে হয় কি যে পুজো এখনও পর্যন্ত হয়তো কমপ্লিট হয়নি। আমার তো ঠাকুর ঘরে ঢুকলে মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা তো সময় লাগেই বৃহস্পতিবার দিন করে। এমনি অন্যান্য দিনে 15 মিনিট 20 মিনিটে হয়ে যায়, কিন্তু বৃহস্পতিবার দিনকে সেটা আর হয় না। ঠাকুর ঘর থেকে ফিরে এসে হাজব্যান্ড আবার চা খাওয়াই ছিল। কারণ কি জানো তো, আমার ওই ঠাকুর ঘর থেকে আসার পরে চা খাওয়ার না একটা নেশা কাজ করে। সকালবেলা যেহেতু প্রতিদিন ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে 1 কাপ চা আমার লাগে, তাই ওইটা যদি অন্যথা বৃথা হয়ে যায় তাহলে কিন্তু সারাটা দিন মনে হয় কি যেন খাইনি। তাই হাজব্যান্ড বললো দাঁড়াও 1 কাপ চা করি, তো সে আবার দুধ চা বানিয়েছিল। সকাল সকাল একটু দুধ চা খেয়ে তারপরে কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম। আর আজকে যেহেতু বললাম না রান্নাবান্না সেরকম কিছুই নেই, তাই ভাবলাম ঘরদোরগুলোকে প্রতিদিনের মতন যেরকম ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা থাকে সেই কাজগুলো এখন একে একে করে নেব। আমাকে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছে, সে লিখেছে একটু একটু করে দেখতে পারছি, অনেক গুণের আছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রিয়া, এইভাবেই পাশে থেকো। আর বং বিশ্ব আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। আর আমাকে বন্দনা কমেন্ট করেছে, সে লিখেছে ভোরবেলা ঘুম থেকে উঠলেই সব কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর নিজের জন্য কিছুটা সময় পাওয়া যায়। একদমই ঠিক কথা গো, সকাল থেকে উঠে যদি আমরা একে একে কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে যদি গুছিয়ে করে নিতে পারি না, তাহলে সারাটা দিন অনেকটা সময় আমরা ফ্রি থাকতে পারি। আসলে দেখতে গেলে দেখা যায় আজকের দিনটাও কিন্তু চাইলে আমি রেস্টের ওপর একটু ছুটি নিয়েই কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করতে একদমই চাই না। আসলে রান্নাবান্না নিয়ে তো কী হয়েছে, সংসারটাকে না সত্যিই এতটা মায়ার মধ্যে জড়িয়ে গেছে সংসারটা আমার কাছে, তাই জন্য সংসারের প্রতিটা কোনাচে আনাচে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সেটা আমার হাজারো পরিশ্রম হোক না কেন, তবুও এই গরমের মধ্যেও কিন্তু আমি এই কাজগুলো প্রতিনিয়ত করে চলার চেষ্টা করি, যাতে আমার ঘরের একটা বিন্দুও নোংরা বা ধুলোবালি কোথাও যেন খুঁজে পাওয়া না যায়। আর সত্যি কথা বলতে সংসারটা কিন্তু আমাদের মেয়েদের কাছে একটা মায়ার জায়গা, আর এটাকে কিন্তু অনেকটা কষ্ট করেই ধীরে ধীরে যখন নিজে হাতে গোছানো হয় তখন কিন্তু এইটার ওপর থেকে মায়া আরও গুণে বেড়ে যায়। তো সেটাকে তো যেইটাকে আমরা সুন্দর করে গোছাতে চাইছি সেটাকে যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই তাহলেই কিন্তু সবসময় সেই জিনিসটা ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। তো দেখো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি বেডসাইড টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, সাথে এদিকে কিন্তু আমি এখন টিভিটাকে পরিষ্কার করে এখন ওয়ার্ড্রপটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর এর আগের দিনের ব্লগে আমি জিজ্ঞেস করেছিলাম ওয়ার্ড্রপের ওপরে যদি কোনো কভার লাগাই সেটা ভালো লাগবে কিনা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে দিদি একটা রানার লাগিয়ে নাও, দেখতে আরও বেশি ভালো লাগবে, একটু লাইট কালারের, আর সাথে কিছু প্লান্টস দিয়ে ডেকোরেশন করো। তবে কি জানো তো, রানার না আমি অনলাইনে দেখেছিলাম, তো আমার সেইখানের থেকে মনে হয় কি একটু ইউটিউব সার্চ করে আমি সেটাও দেখছিলাম যে হাতে কিছু বানানো যায় কি না। তো অনেক রকমের রানার বানানোর আমি ডিজাইন দেখেছি, ভাবছি কি একটু জুট দিয়ে রানার কিছু মানে ওখানে একটা রানার বানাবো আর তার উপরে সমস্তটা সুন্দর করে ডেকোরেশন করে রাখবো। আর সত্যি কথা বলতে আমিও চাই আমার ঘরে বেশ কিছু প্লান্ট দিয়ে ডেকোরেশন করে রাখতে, তবে সত্যি কথা কি জানো তো, এত দাম না ইনডোর প্লান্টগুলোর, ওর থেকে না আমার ওই মানি প্লান্টই ভালো। ওই স্টেমগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখলে একটা কাঁচের শিশিতে দেখতে অনেক সুন্দর লাগে, আর সেরকমভাবেই আমি সাজিয়ে গুছিয়ে ঘরটাকে রাখার চেষ্টা করি। হয়তো খুব একটা দামি দামি গাছপালা দিয়ে সাজাতে পারি না, তবে যেটুখানি আমার সাধ্যের মধ্যে সেটাই কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করি। আসলে আমি সব কিছুর মধ্যেই একটা বাজেটকে মেনটেন করে রাখার চেষ্টা করি, কারণ কি বলতো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে বাজেটের বাইরে গিয়ে অতিরিক্ত যদি আমরা কখনো সকালবেলার দিকে ঘুরে যাই সেক্ষেত্রে আমাদেরই লস হবে, আর সেটা আমরা কখনোই চাইবো না। তাই যেটা হচ্ছে আমাদের সাধ্যের মধ্যেও থাকবে আর আমাদের শখ পূরণও হবে, সেটার উপরেই আমাদের চলা উচিত। আর কথা বলতে বলতে ওইদিকে তো সমস্ত ফার্নিচার যেগুলো আমার ঘরে রয়েছে সেগুলো মোছা হয়ে গেছে, আর তাই ভাবলাম আজকে একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। জানো তো, আমাদের তোজো কতটা বোঝে আমি বুঝি না, তবে ও অনেক দিন ধরে বলছে মা তুমি যে নতুন চাদরটা কিনেছো ওটা পাতো না, তাহলে বিছানাটাকে আরও সুন্দর দেখতে লাগবে, বিশেষ করে ওর কুশনটা ভীষণ পছন্দ। তো আমি বললাম আর কিছুদিন পরে পাতবো, কারণ ঘরটা আমি আর একদিন ডিপ ক্লিনিং করি, তারপরে যে জিনিসটা ঘরে আনবার আশায় রয়েছে সেটা আনি, তারপরে ওই চাদরটা পেতে ঘরটা একদম মেকওভার করব, একটু ঘরটা মেকওভার করব সেরকমও চিন্তাভাবনা রেখেছি। তো যাই হোক, ঘর তো ঝাড়াঝাড়ি করলাম, ঘরে নোংরা পড়েছে, আর এখন ঘরটাকেও সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি।
আমাকে সৌরদীপা দিয়ে একটা কমেন্ট করেছে, সে লিখেছে আগের দিনের ব্লগে আমি বলেছিলাম মাছ ডিপ ফ্রিজে রাখলে পরের দিন একটু জলে ভিজিয়ে রাখলে সেটা ছেড়ে যায়। তুমি আমাকে কমেন্টসটা করেছো যে আমরা যেদিন মাছ আনবো সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রাখলে সেটা আর জলে ভিজানোর প্রয়োজন নেই। তবে নিশ্চয়ই দিদি তোমার টিপসটা আমি একদিন ফলো করব, যদি আমার উপকারে আসে আমি নিশ্চয়ই শেয়ার করব। এমনিই আজকে সবার সাথে তোমার টিপসটা কিন্তু শেয়ার করে দিলাম। আমি জানি আমার ভিডিও দেখে যারা উপকৃত হয় তোমাদের টিপস পেলে তারাও কিন্তু অনেক উপকৃত হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য। দিকের ঘরটা গুছিয়ে এখন যে কটা জামা কাপড় ছিল যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম মাঝে না একবার তুলে রেখেছি, কারণ এদিকে না ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, তাই তুলে রেখেছি। ভেবেছিলাম ঘরটা গুছিয়ে তারপরে এগুলো ভাঁজ ভাঁজ করে নেব। তাই এখন একে একে জিনিসগুলো ভাঁজ করে নিচ্ছি, আর যেখানে জামা কাপড় সেখানে কিন্তু একে একে গুছিয়েও রেখে দেবো। আমাকে চন্দ্রা সাহা কমেন্ট করেছে, তুমি লিখেছো চিকেন সসেসের রেসিপিটা দেখিও, আমিও তাহলে আমার মেয়ের জন্য টিফিনে বানিয়ে দিতে পারবো। ও না চিকেন খেতে ভীষণ ভালোবাসে। সত্যি বাচ্চাদের টিফিনগুলো তুমি খুব ভালো করে বানাও, আমি তো তোমার দেখে দেখে অনেক টিফিন বানিয়ে দিই। তোমাকে সবসময় কমেন্ট করতে পারি না, কিন্তু রোজ তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থাকার জন্য, আর এইভাবেই আমার পাশে থেকো। আর কি জানো তো, সেদিনকে সব সসেস শেষ হয়ে গেছে, তাই আবারও করে আমি সসেস বানাবো যেদিন, সেদিন আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখনকার দিনের বাচ্চারা না কেউ মাছ ডিম খেতে অত একটা পছন্দ করে না, তাদের চিকেনের নানান রকমের রেসিপি করে দাও, তারা কিন্তু সেটাই বেশি পছন্দ করে। এদিকে কথা বলতে বলতে তোমরা দেখতেই পেলে দুষ্টু কিন্তু বেরিয়ে গেছে, ও আবার দাদু বাড়ি যাওয়ার জন্য গেল, বাবা এসে নিয়ে যাবে ওকে। আর আমি ওইদিকে ও বেরিয়ে যাওয়ার পরে ঘরে জানলা দরজা দিয়ে এসিটাও চালিয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। আর আজকে না তোজোর জন্য বলেছিলাম না একটা টিফিন বক্স অর্ডার করেছিলাম, সেটা আজকে দিয়ে গেছে। তো তোজো স্কুল থেকে আসার পরে সেই এটা খুলে দেখছিল, সে তো ভীষণ খুশি টিফিন বক্সটা পেয়ে। আর এই টিফিন বক্সগুলো না লোকাল শপে অনেকটাই বেশি দাম দেখাচ্ছিল, সেই তুলনায় অনলাইনে একটু আমি সস্তায় পেয়েছি। বাইরে তো 500 টাকা চাইছিল, আমি এটা 300 টাকা দিয়ে কিনেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।